প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাউম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি সপ্তাহের 6 দিন শনি থেকে বৃহস্পতি সকাল 9:30 এনটিভিতে দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে তরুণ শিল্পী আবু আল নাইমের কার্ভিং দ্য সেলফ ইগো সুপার ইগো শিরোনামে চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 30 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো। হঠাৎ করে গ্রামে চলে যাবে? জি ভাই, ওই চলে যাবো বলতে আলতা থাকবো, কিন্তু আমি শিউলি নিয়ে যাবো। কেন, কোনো সমস্যা হচ্ছে? না না, কোনো সমস্যা নাই, এখন খুব ভালো, গ্রামের অবস্থাও ভালো। তো শিউলি নিয়ে যাইতে চাইতেছি, গ্রামে ভালো একটা পাত্রের সন্ধান আছে। বাহ, সেটা তো খুবই ভালো কথা। খুব ভালো খবর। ছেলে ডাক্তারি পড়ে, তার পরিবার চাইতেছে বিয়ে শাদীর কথাটা ফাইনাল করে রাখতে। খুবই ভালো, তুমি যেরকম পাত্র চেয়েছিলে দেখো ঠিক সেই পাত্র এসে তোমার বাড়িতে হাজির হয়ে গেল। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি অভিনেতা আমিন আজাদ। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। কেমন আছেন? আছি মোটামুটি। মোটামুটি মানে একটু কনফিউশন আছে যে ভালো বোধহয় নেই, কোথাও একটু খারাপ লাগাটা আছে, সেটা কেন? সেটা হলো আমি সম্প্রতি এই ভাইরাস জ্বরে আক্রান্ত। আচ্ছা। তো এখন জ্বর কমেছে কিন্তু দুর্বলতা আছে, পাশাপাশি কাশি হয়েছিল, কাশিটা এখনো ভালো করে সারেনি, সেই জন্য বললাম যে মোটামুটি আছে। আসলে আমরা এখন মজা করে একটু বা ফান করে বলছি যে এখন একটা ট্রেন্ডিং ভাইরাস জ্বর হচ্ছে, এবং এই জ্বরে যদি আপনারা আক্রান্ত না হন তাহলে আপনি আসলে ট্রেন্ডি হতে পারবেন না। এটা ভালো বলছেন। আচ্ছা, তো জ্বরের সময় এখন কি একটু কাজ কম, অসুস্থতার জন্য কাজ কম করা হচ্ছে বা শুটিং কম করা হচ্ছে? না, যেখানে আগে থেকে শিডিউল দেওয়া থাকে সেখানে যদি খুব বেশি অসুস্থ হই, একেবারে মানে হাঁটতে পারছি না, তখন হয়তো বলি যে না, সম্ভব না। না, সেরকম পরিস্থিতি হয়নি, কিন্তু যেহেতু শিডিউল দেয়া ছিল তো কষ্ট হলো, কাজ করেছি। মাসে সাধারণত আপনার কতদিন কাজ থাকে বা কতদিন শুটিং থাকে? এটা আসলে আমার উপর নির্ভর করে না, নির্মাতারা আমাকে মানে যখন যখন চাইবে আমি আমার সময় মিলে গেলে সেভাবে দেই। আচ্ছা। তো মোটামুটি ব্যস্ত শিল্পী আর কি, বেশি ব্যস্ত শিল্পী না। হ্যাঁ, মানে এটার জন্য কি কোনো ডায়েরি বা কোনো নোট এটা কোনো মেনটেন করা হয় কিনা, স্কেজুয়াল গুলো? হ্যাঁ, এখন আমাদের যেটা হয়েছে যে এই মোবাইলে লিখে রাখি ডেটগুলো, যাতে ক্ল্যাশ না করে। তবে মজার বিষয় হলো যে প্রতি মাসেই আপনার কোনো না কোনো ডেট ক্ল্যাশ করবে, এবং এটা আসলে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। এটা সবারই হয়, কম বেশি সবারই হয়। কখনো এমন হয়েছে যে আপনি কমিট করেছেন কিন্তু যেতে পারেননি, এবং সেটা নিয়ে আসলে কোনো রকম কোনো ঘটনা ঘটেছে? না, সেরকম দু একবার হয়েছে, যেমন সেগুলো একেবারে এক্সেপশনাল ছিল। যেমন কোনো আপনজনের যদি মৃত্যু হয় তখন তো নিশ্চয়ই তারপর দিন হয় না, ইমার্জেন্সি। এই ভেরি রিসেন্টলিও আমার সেরকমই হয়েছে, কাছের প্রিয় মানুষের মৃত্যুর কারণে পরদিন আমি শুটিং ক্যান্সেল করে দিয়েছি, বলেছি যে সম্ভব না। তো এটা তো তারাও মেনে নেবে, তাই না? এটা একদম একটা আলাদা ঘটনা। সেটাই। এখন এই সময়ের সাথে সাথে প্ল্যাটফর্ম কিন্তু অনেকটা বেড়েছে, তাই না? ইউটিউব আছে, ওটিটি আছে, টেলিভিশন মিডিয়াতে তো আগে থেকেই আছে, চলচ্চিত্র তো আছে। তো এখন কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্মের কাজই করছেন বেশি এমন কিছু, নাকি সব প্ল্যাটফর্মে কম বেশি আছে?
দেখেন আমরা অভিনেতারা তো আসলে মানে সব ক্ষেত্রে অভিনয় করতে চাই, আমাদের কাজ হলো অভিনয় করে, বিশেষ করে পেশাগত জায়গা থেকে যখন থাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো আসলে সেই জায়গাটাই অবস্থান করছি আর কি, যদিও পেশাগত দিকটা আমাদের এখানে সেভাবে উন্নয়নের কোনো ছোঁয়া দেখছি না অদ্যাবধি দীর্ঘ অভিনয় জীবনে। তো হ্যাঁ, এখন নিশ্চয়ই জানেন যে আমাদের অনেকগুলো ইউটিউব চ্যানেলের কাজ হচ্ছে। তো সেই দিক থেকে বললে আমি এটুকু বলতে পারি যে আমার এখন অনেকখানি ব্যস্ততা, মানে অনেকখানি ব্যস্ততা আমার এই ইউটিউবের কাজ নিয়ে। আর ধারাবাহিক নাটক তো করছি অনেকগুলো, কিছু মানে অন এয়ার হচ্ছে আর কিছু অপেক্ষমান, এই আর কি। তবে ইউটিউবের কাজ আমি মোটামুটি করছি। আচ্ছা, একজন চরিত্র অভিনেতা এটা হয়ে ওঠার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জেস কোথায় কোথায় থাকে? আসলে একজন অভিনেতার জন্য আমি মনে করি যে সব ধরনের অভিনয় চ্যালেঞ্জিং মনে হয়, অন্তত আমি তো তাই মনে করি। শুধুমাত্র অভিনয় না, কিন্তু মানে পেশাগত জায়গা থেকে আপনি যখন অভিনয়টা করছেন তখন অনেকগুলো চ্যালেঞ্জ থাকে, বা প্রোটাগনিস্ট ক্যারেক্টার একরকম, চরিত্র অভিনেতা আর একরকম, তো দুটার পারসেপশনটাই ডিফারেন্ট। সেটা আপনি কিভাবে ফিল করেন? আমি আমার জায়গা থেকে আসলে যখন একটা গল্পে যে চরিত্র আমাকে দেয়া হয় সেই চরিত্রটা নিয়ে আমি আমার মতো করে একটু ভাবি, সেটা আমি ডিরেক্টরের সাথে শেয়ার করি, তারপর আমার যতটুকু আমার অভিনয় করার যোগ্যতা আছে সেই সীমিত যোগ্যতা দিয়ে আমি সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করি। যদি জিজ্ঞেস করি যে একজন অভিনয় শিল্পী হিসেবে নিজেকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি আসলে আমার নিজের সম্পর্কে নিজের যেটা অ্যাসেসমেন্ট, আমি একজন ভালো অভিনেতা না, আমার অনেক সীমাবদ্ধতা আছে, যেটা সত্যি কথা। যে আমি যদিও দীর্ঘদিন থিয়েটার করেছি, আপনার মিডিয়াতে অনেকদিন কাজ করছি, কিন্তু আমার এখনও অনেক মনে হয় যে আমি অনেক কিছু শিখি নাই, বা আমি ভালো করে শিখতে পারি নাই। অথবা হয় না, মানুষের প্রতিটা মানুষেরও তো মানে তার এক ধরনের সীমাবদ্ধতা নিয়ে জন্মায়। হ্যাঁ, তো আমারও অনেক সীমাবদ্ধতা আছে। বিনয় বা এই যে নিজের সীমাবদ্ধতার কথাগুলো বুঝতে পারা, এটাই আরো বেশি পরিণত করে নয় কি আমাদেরকে আরো বেশি সামনের দিকে, যে আরো একটু পারফেকশন নিয়ে আসা নিজের কাজের ক্ষেত্রে? হ্যাঁ, তা তো অবশ্যই। এখন পর্যন্ত আপনার করা কোন চরিত্রটি আপনার কাছে মনে হচ্ছে আপনার জন্য সেরা? সেরা বলতে কি, আসলে আমি মানে একটা চরিত্রের কথা তো না বললেই নয়, যেটা সত্যি কথা, যে আমি এই দর্শকের কাছে যেই নামে পরিচিত, জামাল কামাল, তো সেই চরিত্রটা মানে আমাকে যে পরিচিতি দিয়েছে অদ্যাবধি আমি সেই পরিচয় কিন্তু মানে বয়ে চলেছি, একটা ফেস ভ্যালু তৈরি করেছে। হ্যাঁ হ্যাঁ, তো এটা আমি খুবই সৌভাগ্যবান, কারণ আমার টেলিভিশন চ্যানেলে প্রথম ধারাবাহিক নাটক ছিল, এবং আমি কৃতজ্ঞ যে আমাদের নাট্যগুরু শ্রদ্ধেয় মামুনুর রশিদের রচনায় ওই নাটকটি ছিল ইতিকথা। তো সেখানে আমি আর তুষার ভাই আমরা দুজন অভিনয় করেছিলাম জামাল কামাল চরিত্রে, এবং সেই 93-94 সালের কথা। হ্যাঁ, 94 দিকে আমরা শুরু করেছিলাম, 95 তে গিয়ে শেষ হয়েছে। তো যেটা দর্শকের কাছে পরিচিতি দিয়েছে, এবং আমরা খুবই সৌভাগ্যবান যে দর্শকের কাছাকাছি আমরা যেতে পেরেছি, গ্রহণযোগ্যতাটা পেয়েছেন। কিন্তু হয় না, ধরেন প্রথম যে কাজ, তার পরের কাজগুলো আরো বেশি ভালো হবার কথা, তার পরের চরিত্রগুলো আরো বেশি ভালো পাবার কথা ছিল, সেটা কেন হয়নি, কি মনে করেন? সেটা ওই তো হয়তো আমারও সীমাবদ্ধতা আছে, অথবা আমিও সেরকম খুব বেশি ভেরিয়েশন ক্যারেক্টার, মানে তখন পরবর্তীতে আমার আরেকটু ভালো কাজের যে সুযোগ, সেটা হয়তো আমি সেভাবে পাইনি। কারণ জামাল কামাল একটু ফানি ক্যারেক্টার ছিল, তো নির্মাতারা ওই চাইতো যে আমরা সেই ধাঁচের কাজগুলোই করি, এবং আমরাও তখন আর মানে নাও করতে পারিনি, মানে ওই বলয় থেকে যে বেরিয়ে আসার একটা ব্যাপার, সেটা হয়নি। তবে এটা ঠিক যে এরপরে অনেকগুলো নাটকে একটু ডিফারেন্ট ক্যারেক্টার করেছি, চেষ্টা করেছি আর কি করার, অনেক ভালো নির্মাতার কিছু কাজ আমি করেছি। তো সেগুলো হয়তো সেভাবে হয়তো দর্শকপ্রিয়তা পাইনি, কিন্তু এরকম কিছু ডিফারেন্ট কাজ করার সুযোগ হয়েছে। আপনার তো একটা নির্দিষ্ট ভক্ত মহল আছে যারা আপনাকে পছন্দ করে, যারা আপনার কাজ পছন্দ করে, তো ভক্তদের সাথে এমন কোনো ঘটনা আছে যেটা খুব মেমোরেবল? হ্যাঁ, অনেক স্মৃতি আছে। ঢাকার বাইরে আমাদের তো বিভিন্ন কাজে যাওয়া হয়, শুটিংয়ে, মঞ্চ নাটকের কাছে যাওয়া হয়। তো এরকম
ফরিদপুরের একটা জায়গায়, শহর থেকে একটু বাইরে, আমি যে পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন এক চাচা দূর থেকে মানে শুনেছে মনে হয় যে এরকম টেলিভিশন অভিনেতা যাচ্ছে, ওই শুনছে যে এরকম জামাল কামালের, উনি একদম চিৎকার করে কামাল কামাল বলে দৌড়ে আসলো, এবং উনি ওই মাঠে হাল চাষ করছিল। আচ্ছা, উনি এসে আমার হাতটা জড়ে ধরে এরকম কাঁপতেছে, হ্যাঁ কাঁপতেছে, আর আমার একদম মানে মুখে টুকে হাত দিয়ে মানে এরকম অনেক আবেগপ্রবণ হয়ে গেছেন। তোমার টিভিতে দেখছি এসে তুমি কি সুন্দর মানে অনেক কিছু আর কি, বুঝছেন। তো এরকম বহু স্মৃতি আছে যে এগুলো আসলে মানে কি বলবো, যে মানে মানুষের ভালোবাসা পাওয়া, যে আমার মতো একজন সাধারণ অভিনেতা, এগুলো অনেক বড় প্রাপ্তি। এরকম মানে অনেক আছে, অনেক। এবং যেটা সবচেয়ে আনন্দের বিষয় যে আমি এখনো পর্যন্ত আপনার বাইরে গেলে, রাস্তাঘাটে গেলে আপনার এই মানুষের এই ভালোবাসাটুকু পাই। এই যে আপনার আর তুষার ভাইয়ের মানে জামাল কামাল যে একটা দুজনের যুগলবন্দি, মানে এটা কখনো মনে হয় না যে এইটা যদি নিয়ে আবার নতুন করে নাটক তৈরি করা যেত? অনেকে ভেবেছিল অবশ্য, কিন্তু পরবর্তীতে হয়ে ওঠেনি। অনেকে ভেবেছিল যে আমাদেরকে নিয়ে আবার কাজ করা যেতে পারে। তবে আমার মনে হয় যে এগুলো কাজ একবারই হয়, হ্যাঁ, একটা মাইলস্টোন ক্রিয়েট হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার কি জানেন, পরবর্তীতে আমি যখন এই কাজগুলো দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে আমি তো ভালো করিনি, আমি আরো অনেক ভালো করতে পারতাম। সত্যি কথা, এই যে নিজের কাজের সমালোচক যখন আমি নিজে, হ্যাঁ, তখন আমার মনে হচ্ছে যে আইডি আমি একটু সুযোগ ছিল ভালো করার। তখন আমি ভাবি যে আমাদেরকে দর্শক এত পছন্দ করলো। তবে হ্যাঁ, ওই মুহূর্তগুলো খুব ভালো ছিল, উপস্থাপনার ঢংটা খুব ভালো ছিল, আর তুষার ভাই একজন অনেক শক্তিমান অভিনেতা, উনি থাকাতে মনে করেন যে আমি আরো উপকৃত হয়েছি। এই যে গল্প বলার যে ধরন, আমরা কি করি, আমরা এই যে কোনো স্ক্রিনটাই হচ্ছে ক্যানভাস, এবং ক্যানভাসে নির্মাতারা আসলে গল্প বলতে চায়, যারা রচনায় থাকেন তারা আসলে গল্প বলতে চায়। এতগুলো বছরে গল্প বলার ধরনে অনেক পরিবর্তন এসেছে। সেখানে অভিনয়ের জায়গাতে অভিনয়টা ডেলিভার করা, যে কোনো ডায়লগ ডেলিভার করা, ওই জায়গাতে কি পরিবর্তন দেখতে পান বা খুঁজে পান? অনেক পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। যেটা বাস্তবতা যে আমরা এখন যে একটু আগে আপনাকে বললাম যে ইউটিউবের অনেক নাটক করছি, সেই নাটকগুলো আমি করতে গিয়ে মানে এই সীমাবদ্ধতা আমি দেখছি। কারণ কি, যে মনে করেন অনেক সময় আমরা স্ক্রিপ্ট আগে তো পাই না, অন দ্য স্পটে আমাদেরকে ডায়লগ বলে দিচ্ছে, আমরা সেভাবে ডেলিভারি দিচ্ছি। তো তখন আপনি মনে করেন যে একটা চরিত্র নিয়ে যে আপনি ভাববেন বা একটা সংলাপ নিয়ে যে আপনি খেলবেন, সেই সুযোগটা পাওয়া যাচ্ছে না। তখন আমরা অভিনেতা অভিনেত্রীরা হয়তো নিজেদের থাকে না, ভিতরে যতটুকু মেধা আছে সেটুকু দিয়ে তাৎক্ষণিকভাবে চরিত্রটাকে যতটুকু ফুটিয়ে তোলা যায় সেটাই করছি। মানে আগে একটা সময় যেরকম প্রচুর রিহার্সাল করে তারপরে বা প্রচুর প্র্যাকটিস করে তারপরে আসা হতো, ভাবাই যায় না। মঞ্চ কি এখন আর টানে না আপনাকে? মঞ্চ টানে, ভীষণ টানে। কাজ করেন না কেন? কাজ করি না, আপনি তো জানেন যে থিয়েটার করতে গেলে মানে অনেক সময় দিতে হয়। আমি যদি একটা নতুন নাটকে ইনভলভ হতে চাই, সেটা রিহার্সালের জন্য 1 থেকে 2 মাস 3 মাস এরকম সময় লাগতে পারে। কিন্তু আমরা যারা এখন জীবন জীবিকার তাগিদে মিডিয়ায় ব্যস্ত হয়ে পড়েছি, তাদের ইচ্ছে থাকলেও আসলে সুযোগটা থাকে না। তবে হ্যাঁ, আমি দলের যেই নাটকগুলোর সাথে জড়িত আছি সেগুলো মঞ্চস্থ হলে আমি চেষ্টা করি, মানে আপনি যে প্রযোজনাগুলোর সাথে যুক্ত আছেন আরণ্যকে। এবং এর মধ্যে একটা কথা আপনাকে বলি, ময়ূর সিংহাসন আমাদের একটি জনপ্রিয় নাটক আছে। সেই নাটকে আমার চরিত্রে আমি কোনো সাবস্টিটিউট হতে দেইনি এখনো পর্যন্ত। মানে শুরু থেকে প্রথম মঞ্চ থেকে একদম প্রথম থেকে, হ্যাঁ, এই আমরা কিছুদিন আগে করেছি এবং আমি মানে অভিনয় করেছি। আমরা কততম মঞ্চায়ন হলো সেই নাটক? প্রায় 200-র কাছাকাছি। তাও তো অনেক। এই দীর্ঘ সময়ে এটা আমি একটা দিনও মানে আমার কোনো সাবস্টিটিউট ক্যারেক্টার করতে দেইনি। মঞ্চ আপনাকে কি শিখিয়েছে আজকে এ পর্যায়ে এসে, কি মনে করেন? আমার কাছে মানে শুধু অভিনয় তো আছেই, কিন্তু এর পাশাপাশি একজন মানুষের এই যে আমরা মনে করেন খুব অল্প বয়সে থিয়েটারের সাথে একদম যখন তরুণ শৈশবের মানে ওই অবস্থা থেকে আমার যেটা মনে হয়েছে যে অনেকগুলো ভাবনা, অনেকগুলো বোধ, মানে সচেতন করার বিষয়, হ্যাঁ, নৈতিকতার জায়গাটাও মনে হয়, নৈতিকতার জায়গাটা সবকিছু মিলিয়ে এই শিক্ষাগুলো কিন্তু থিয়েটার থেকে পাওয়া যায়। বা শিল্পী সত্তাটা আসলে কেমন হওয়া উচিত
সেই শিক্ষাটাও এসেছে। নাট্যগুরু মামুনুর রশিদ, তার সাহচর্য আপনি পেয়েছেন দীর্ঘ সময়। মানে আমি যদি এই জায়গাটায় মানে আরণ্যকের মতন এরকম একটা মামুন ভাইয়ের সংস্পর্শে যদি না আসতাম, তাহলে আমি কখনো ওই আজকের এই আপনার সামনে বসতে পারতাম না। মামুনুর রশিদ স্যার এমন কি বলেছেন মানে যেটা আপনার কাছে মনে হয় না বেদ বাক্য, যেটা আমি সারা জীবন মেনে চলবো আমার শিল্প সত্তার মধ্যে, বা আমি শিল্পী হিসেবে, অভিনয় শিল্পী হিসেবে আমি যতদিন থাকবো আমি এই কথাগুলো মেনে চলবো, এমন কিছু আছে? হ্যাঁ, সেটা তো অবশ্যই। শিল্পের প্রতি সততা, ভালো মানুষ হওয়া, এবং মামুন ভাইয়ের মানে সামগ্রিক তার থিয়েটার চর্চা, মানে আমরা যারা এই আরণ্যকে আছি আমাদের সবাইকেই মানে উনি কি বলবো যে আমাদের প্রভাবিত করেছে। হ্যাঁ, নিঃসন্দেহে। হ্যাঁ, এবং ওনার কাছ থেকে শিখেছি বিনয় কাকে বলে। তারপরে মানে অন্য কিছু বাদে দিলাম, উনি একদম সিনিয়র জুনিয়র সবার সাথে যেভাবে মিশে মানে কাজটা শেখান, একটা আন্তরিক মানুষ হিসেবে, বিনয়ী মানুষ হিসেবে, এবং এত কি বলবো যে থিয়েটার নিবেদিত প্রাণ আমাদের কাছ থেকে দেখা, উনি কি বলবো একজন নাট্যগুরু, শ্রেষ্ঠ মানুষ আমাদের কাছে। আরণ্যকে তো বেশ কিছু প্রযোজনার সাথে আপনি যুক্ত ছিলেন, একদম শুরুর প্রযোজনা কোনটা ছিল আপনার যেটা দিয়ে আপনি মঞ্চে উঠেছিলেন? আমি উঠেছিলাম নানকার পালা দিয়ে। আচ্ছা। ওইটা আব্দুল্লাহেল মাহমুদের রচনা আর নির্দেশনা আমাদের আরণ্যক নাট্য দলেরই টিম ছিল। মামুন ভাই অলমোস্ট ওটা ডিরেকশন দিয়েছিল আর কি। তো সেখানে আমি একটা ব্যতিক্রমধর্মী চরিত্রে অভিনয় করেছিলাম, এবং সেই নাটকটার প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট ছিল। আপনার মঞ্চের মাঝখানে এরকম গোল করে একটা চাকতির মতো ছিল যেটা মুভ করতো। আচ্ছা। যেটা আমাদের এই মানে থিয়েটারের জগতে বলতে পারেন যে এক ধরনের নতুন উদ্ভাবন ছিল আর কি সেই সময়, এবং সেটা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। প্রথম যখন মঞ্চে উঠেছিলেন তখন তো নিশ্চয়ই একটু ভীতু ছিলেন, বা নার্ভাসনেস একরকম কাজ করে একটা পারফর্মারের। প্রথম দিনের যতই কোনো ভুল হয়েছিল কি কখনো মঞ্চে ওঠার সময়? এরকম অনেক ঘটনা আছে। মনে করেন আপনার সংলাপ ভুলে যাওয়া থেকে শুরু করে কোয়ার্টিস সংলাপ ভুলে গিয়েছে, কিউ মিস করেছে। তো এরকম জায়গাগুলো কিন্তু একজন অভিনয় শিল্পীকে তাৎক্ষণিকভাবে কিন্তু ওইখানে ট্যাকেল দিতে হয়। হ্যাঁ, বুঝতে দেওয়া যাবে না। বহু ঘটনা আছে। আপনি যখন এই যে মঞ্চে কাজ করছেন বা ওইখানে একটা পুরো ডেডিকেশন দিয়ে একটা সাধনা করছেন, তখন পরিবার থেকে কখনো বাধা আসেনি যে না আসলে নাটক করে কি হবে, মঞ্চ নাটক করে কি হবে, এমন কিছু? শুরুর দিকে ছিল পরিবার থেকে, কারণ এটা সব পরিবারে চায় নিশ্চিত একটা জীবন। হ্যাঁ, তখন তো ছাত্র স্টুডেন্ট, তখন আমি যখন আরণ্যকে, তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। তো আমি 1-1.5 বছর লুকিয়ে করেছি বলা যায় আমার আব্বার কাছ থেকে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু মা জানতো, মায়ের সাপোর্টটা ছিল। তারপর বাবা যখন জেনেছেন? বাবা জানছে তখন দেখে যে আমি কল শোতে যাচ্ছি না বলে তো পারছি না, ঢাকার বাইরে যাচ্ছি। তখন আমাকে সরাসরি ওইভাবে বলতো না, কিন্তু আমার আম্মাকে বলতো আর কি। বাবা মা কখনো আপনার অভিনীত নাটক মানে মঞ্চের নাটক দেখতে গেছেন? হ্যাঁ, আমার বাবা যায়নি, কিন্তু আমার মা সম্ভবত গিয়েছেন, ভাই বোনরা তো গিয়েছেনই। আর সেই ছোটবেলার কোন সময়গুলোর কথা এখন খুব বেশি মনে পড়ে আজাদ ভাই? একদম শৈশবের কথাগুলো অনেক মনে পড়ে এখন। একদম যখন প্রাইমারি স্কুলে যখন ছিলাম সেই সময়কার স্মৃতিগুলো বেশি মনে পড়ে। সেই সময় আমাদের শৈশবের ওই বন্ধুদের কথা মনে পড়ে। হ্যাঁ, ওই বন্ধু বান্ধবগুলো কি এখনো আছে, পরিচিত বা মানে যোগাযোগ হয় এমন কিছু? দুঃখের বিষয় হলো কি জানেন, এই থিয়েটার করতে এসে আমাদের সেই শৈশবের বন্ধুদের হারিয়ে ফেলেছি। কারণ থিয়েটারে যখন যোগ দিই তখন থিয়েটারই আমাদের পরিবার। হ্যাঁ, পুরো সময়টাও সেখানেই দেওয়া হচ্ছে, সেকেন্ড হোম। হ্যাঁ, এবং পরবর্তীতে প্রাইমারি এবং হাই স্কুলের সেই বন্ধুদেরকে 20-30 বছরও কারোর সাথে কোনো যোগাযোগ হয়নি, এইরকমও আছে। আচ্ছা, আমরা বলি মিডিয়াতে বা প্রফেশনাল লাইফে কেউ কারোর বন্ধু হয় না, আপনার ক্ষেত্রে ব্যাপারটা কেমন? এখানে কি আসলে আপনার বন্ধু আছে এখনো? এখন আমি তো বন্ধু ভাবি, তারা ভাবলো কিনা তা জানি না, আছে তো কিছু তো অবশ্যই, বন্ধু ছাড়া কি হয়? সেটাই।
মানে ব্যাপারটা এরকম যে আসলে সব সম্পর্কই আমাদের জন্য জরুরি। হয়তো সেখানে কখনো কখনো বন্ধুত্ব থাকতে পারে, হয়তো শুধু কলিগ, সেটাও আমরা বলতে পারি, তবে সেটাও একটা বন্ধুত্বের সম্পর্ক। তবে সত্যি কথা বলতে কি আমাদের জীবনের মানে অনেকটা জুড়েই তো থিয়েটার, যার কারণে এই অঙ্গনের মানুষজনই আমাদের কাছে বন্ধু হয়ে উঠেছে, কাছের মানুষ, তাদের সাথে নিত্য যোগাযোগ হয়, এটাই সত্যি কথা। সেটাই। আজাদ ভাই, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, বরাবরই যেমনটা লাগে। অনেক শুভকামনা রইল, সামনের দিনগুলোতে নিশ্চয়ই আরো অনেক ভালো কাজের মধ্যে আমরা আপনাকে দেখতে পাবো, তেমনটাই প্রত্যাশা করি। আর সুস্থ হয়ে উঠুন খুব দ্রুত, সেটা আশা করি। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে, এনটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো থাকবেন। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।